চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত আমাদের সামনে প্রয়োজনের থেকে বেশি চালাকি যারা করে তাদেরকে আমরা এইভাবেই শাস্তি দিই। সবাই দেখো আর ভালো করে বুঝে নাও, আমরা গ্রিক, আমরা সবকিছু করতে পারি কারণ আমরা ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ পুত্র। যতক্ষণ মনে সাহস আছে মারতে পারবে না কেউ। একটা আঁচড়ও আসবে না শরীরে, কারণ আমরা ভারতীয়। ভগবান আছে, তার ক্ষতি করার ক্ষমতা আছে। আচ্ছা, দেখছি আমি তোকে তোর মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই এবার মরার জন্য প্রস্তুত। এ খাবারের মধ্যে বিষ মেশায়নি সম্রাট। বিষ আমি মিশিয়েছি। না, ভোজনে বিষ আমি মিশিয়েছিলাম। এসবের অর্থ কি সম্রাট? এই চন্দ্রগুপ্ত নির্দোষ। এ আমাদের সমস্ত অত্যাচার থেকে বাঁচানোর জন্য সমস্ত দোষ নিজের মাথায় নিয়েছে। এ আমাদের প্রাণ রক্ষা করবার জন্য নিজের প্রাণ বলিদান করছেন সম্রাট। এ তো কোনো দোষ করেইনি। এই ভারতের হতভাগা সৈনিকরা, চুপ কর তোরা। এই শাকালি নিজের মুখে ওর অপরাধ স্বীকার করেছে। হ্যাঁ, অপরাধ স্বীকার করেছিল সেলুকাস, কারণ আপনি ভারতীয় সৈনিকদের বন্দী করেছিলেন। যবন সৈনিকরা ভারতীয় সৈনিকদের উপর অত্যাচার করেছিল, কারণ আপনি চাইছিলেন যে আমরা অপরাধটা স্বীকার করে নিই আর যন্ত্রণা সহ্য করতে করতে আমাদের প্রাণ দিয়ে দিই।
আর ঠিক তখন চন্দ্রগুপ্ত আমাদের সবাইকে বাঁচানোর জন্য সমস্ত দোষ নিজের উপর নিয়ে নিয়েছেন সম্রাট। যে স্বীকারোক্তি আপনার অত্যাচারে বেরিয়ে এসছে, কোনো প্রমাণ ছিল না আপনার কাছে এই অপরাধের। এইভাবে কি ন্যায় হয় সম্রাট? এইভাবে কি ন্যায় হয়? আমরা ন্যায় বিচার চাই সম্রাট। আমার সেনাতে না কেউ ভারতীয় রয়েছে, না কেউ গ্রিক। ঠিক শুনেছেন আপনারা, না কোনো ভারতীয়, না কোনো গ্রিক, সবাই সমান। এটা আপনি মানেন সম্রাট, কিন্তু কোন জবন সৈনিক আমাদের তাদের সমান মনে করে না। নিজের সীমার মধ্যে থাকো সৈনিক। তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? কি বলতে চান আপনি? শাকালিকে ছেড়ে দেওয়া হোক সম্রাট, শাকালিকে ছেড়ে দেওয়া হোক। ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিলাম। কিন্তু কে সত্যি বলছে আর কে মিথ্যে, তার বিচার এবার জিউস করবে। শাকালিকে আমার সর্বশ্রেষ্ঠ যোদ্ধার সঙ্গে লড়তে হবে। যে সত্যি কথা বলছে, জিউস তাকে জেতার শক্তি দিক। আমি তৈরি সম্রাট, কিন্তু সম্রাট সিকান্দারের কাছে আমার একটা প্রার্থনা রয়েছে। যদি আমি জিতে যাই, তো ভারতীয় সৈনিকদের এই জবন সেনাতে সমান অধিকার, সম্মান আর সুবিধা চাই। আমি রাজি আছি। সম্রাট, এসব আপনি কি করছেন? যদি এই শাকালি জিতে যায় তাহলে? তুমি এটা ভয় পাচ্ছ না তো যে এই ভারতীয়দের দেবতা শাকালির সঙ্গ দেবেন? না সম্রাট, এদের দেবতাকে আমি কোনো ভয় পাই না। কিন্তু যদি সত্যি এ জিতে যায় তো? ক্র্যাক্সিসকে ডাকো। ক্র্যাক্সিস? সম্রাট, ও আপনার নিজস্ব সুরক্ষা প্রমুখ। প্রত্যেকটা যুদ্ধে ও আপনার সুরক্ষার খেয়াল রেখেছে। আমাদের সেনাদের মুখ্য যোদ্ধাও। এত ছোট একটা ব্যাপারের জন্য ছোট একটা ব্যাপার মাথায় রেখো, যেন ওর মতো একটা বীর যোদ্ধা এই ভারতীয়র কাছে না হারে। এই শাকালিকে ওর কাছে হারতেই হবে, না হলে শাকালির জিত আগুনে ঘি ঢালার কাজ করবে। এই যে আজকে আমাদের সামনে প্রতিবাদের ঝড় উঠেছে, ওর মৃত্যুতে সেটা শেষ হওয়া দরকার। মাথায় রেখো, এখন ব্যাপারটা গ্রিক সৈন্যদের আত্মসম্মানের। তাহলে কি আমরা জিউসের সামনে বিশ্বাসঘাতকতা করব? বিশ্বাসঘাতকতা বা বিশ্বস্ততা, কিছু সিদ্ধান্ত আমরা জিউসের উপরেই ছেড়ে দিই। ক্র্যাক্সাস! কোনো ব্যক্তি অসাধারণ হয় না।
কিন্তু যখন সাধারণ ব্যক্তি অসাধারণ পরিস্থিতিতে আটকে পড়ে তখন সেখান থেকে বেরোতে ওই সাধারণ ব্যক্তিও অসাধারণ কাজ করে ফেলে। ও নিরস্ত্র। এটা মহান সিকান্দার সম্রাটের তলোয়ার। এই যোদ্ধাদের মধ্যে যে এই যুদ্ধটা জিতবে এই তলোয়ার তাকে উপহার দেওয়া হবে। যে কোনো যোদ্ধার সর্বদা মৃত্যুর জন্য আনন্দের সঙ্গে প্রস্তুত থাকা উচিত, যদি সেই মৃত্যু তার হোক অথবা অন্য কারুর। প্রণাম আচার্য।
আমি পার্সিয়া রাজ্য থেকে এসেছি। যমন সেনারা আমাদের উপর অনেক অত্যাচার করেছে। ওদের সৈনিকরা আমাদের পরাজিত করে আমাদের সবকিছু লুণ্ঠন করেছে। আমাদের ঘরের মা, বোন, মেয়ে সবার ওপর, সবার সঙ্গে ব্যভিচার হয়েছে। সেই জন্য আচার্য, আমরা আপনাকে জানাতে এসেছি, আমাদের লোকেরা ওদের বিরুদ্ধে যুদ্ধে আপনার সঙ্গ দেবে। ভারত মাতা আপনাদের স্বাগত জানাচ্ছে। মানুষের শিকারের মতো নির্মম শিকার আর কিছু হতেই পারে না। আর যে সশস্ত্র মানুষদের বহুবার শিকার করেছে, তার সমস্ত মানবিক অনুভূতি আর সব মানবিক সংবেদনার মৃত্যু ঘটেছে। প্রণাম আচার্য, প্রণাম আচার্য, প্রণাম আচার্য, প্রণাম প্রণাম আচার্য, প্রণাম আচার্য, প্রণাম আচার্য, প্রণাম। একটা কথা সর্বদা মনে রেখো ভদ্রভট্ট, সব থেকে বড় অস্ত্র মানুষের বুদ্ধি আর তার বিবেক। একজন বুদ্ধিমান যোদ্ধা নিজের বুদ্ধির চাতুর্য আর বিবেকের দ্বারা যে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, একজন প্রকৃত যোদ্ধার পরিচয় তার যুদ্ধ জ্ঞান নয়। প্রকৃত যোদ্ধার পরিচয় হলো তার কল্পনা করার ক্ষমতা। ভারত মাতার জয়।
শত্রুর আঘাত করার কৌশল জেনে তাকে বুঝে তাদের ওপর অপ্রত্যাশিত আক্রমণ করে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারি। কিন্তু শর্ত হলো আমাদের আক্রমণ যেন শত্রুর প্রত্যাশার একেবারে বিপরীত হয়, তাকে আশ্চর্য করে দেওয়ার মতো হয়। ভারত মাতার জয়! জয় ভারত মাতার জয়! ভারত মাতার জয়! জয় ভারত মাতার জয়! মহারাজ, আমি ধন্যবাদের মতো শব্দ ব্যবহার করে আপনার সাহায্যের অপমান করতে চাই না। আচার্য, তো আপনি তাহলে আপনার প্রচেষ্টায় সেনাবাহিনীর দল গঠন করেই ফেললেন, আর সেটাও যবন সেনাদের ছাউনির কাছেই। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আচার্য, আপনার এই সেনাবাহিনী কি বিশাল আর শক্তিশালী যবন সেনাদের যুদ্ধে পরাজিত করতে পারবে? না মহারাজ, কিন্তু যবন সেনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা আছে এই সেনাবাহিনীর। আমি আমার গুরুজনদের কাছে শুনেছি যে একজন চতুর্যোদ্ধা সে নয় যে বিজয়ী হয়, চতুর্যোদ্ধা হলো সে যে সহজেই জয়লাভ করতে পারে। আমি এই নিয়ম মতোই চলার চেষ্টা করছি মহারাজ। সুগঠিত পরিকল্পনার দ্বারা বিপক্ষকে নির্বল করে দেওয়া, তাদের দুর্বলতার সুবিধে নেওয়া, আর সেখানে আক্রমণ করা যেখানে সিকান্দারের দুর্বলতা রয়েছে। আমার পিতা সবসময় একটা কথা বলতেন যে বন্ধুদের আমরা বাঁচি আর শত্রু আমাদের।
বন্ধুদের নির্বাচন আমাদের হাতে থাকে। তাই প্রকৃত বন্ধু আমাদের ভেবে চিন্তে নির্বাচন করা উচিত। তাই আজ থেকে কি নাম তোমার? তাই আজ থেকে কি নাম তোমার? চন্দ্রগুপ্ত। এখন থেকে চন্দ্রগুপ্ত আমার নিজস্ব সুরক্ষা দলে থাকবে। এই সিদ্ধান্ত থেকে এটাই প্রমাণ হয় যে আমার সেনাতে সবাই সমান। এই সিদ্ধান্তের ফলে আমি সমস্ত ভারতীয় সৈন্যদের সমস্যাকে খুব কাছ থেকে সমাধান করতে পারবো। আচার্য, এটা তো আপনি নিশ্চয়ই জানেন যে অন্যায় আর ছলনা করে শত্রুকে পরাজিত করে তাকে তার সেই গৌরবই শেষ করে দেয়। আমি শেষ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত, কারণ নিজের মাতৃভূমির জন্য যে প্রাণ দেয় সে অমর হয়ে যায়। বিদেশি আক্রমণকারীদের সঙ্গে লড়াইতে আমার মৃত্যু হলে আমার কোনো দুঃখ থাকবে না। আর যদি ন্যায়পূর্ণ যুদ্ধ আর যুদ্ধে শত্রুর সঙ্গে নৈতিকতার প্রশ্ন ওঠে মহারাজ, তাহলে অতি সর্বত্র তজ্জতে। নৈতিকতা বেশি হলে অনৈতিক হয়ে যায়, ন্যায়ও অতিরিক্ত হলে অন্যায়ী হয়ে যায়। আর যদি আপনার শত্রুর সঙ্গে যুদ্ধে নৈতিকতার কথাটাকে একবারের জন্যও মেনে নেওয়া হয়, তাহলে আমি সিকান্দারের দৃষ্টিতে কি হলাম? এটা গুরুত্বপূর্ণ নয়। আমার মাতৃভূমির হিতের নৈতিকতাই আমার কাছে প্রকৃত নৈতিকতা। আর সিকান্দারকে তো আমরা নিমন্ত্রণ জানাইনি যে এখানে এসো আর আমাদের উপর অধিকার কায়েম করো। আমরা ডাকিনি ওকে, সে নিজে এখানে এসেছে। ও অধিকার কায়েম করতে চাইছে আমার মাতৃভূমির ওপর। নিজের মাতৃভূমিকে বাঁচাতে হলে এখন আমরা যাই করি না কেন সেটা ন্যায়সঙ্গত হবে। মাতৃভূমির জন্য শত্রুর ওপর করা প্রতিটি আঘাত, সেই আঘাত তার বুকে হোক বা তার পিঠে, কেউ আমাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন করতে পারবে না। কোনো প্ররোচনা ছাড়াই সিকান্দার আমাদের ওপর আঘাত করেছে। ও আমার মাকে আঘাত করেছে। বিশ্ব বিজয়ের অন্ধ অভিলাষে পরাজিত করতে চায় ও আমাদের। আর এই আকাঙ্ক্ষাকে বীরত্বের নাম দিয়ে ও যদি আমাদেরই মাটিতে পরাধীনতার শিকল পরিয়ে বন্দী করে রাখার খেলা খেলতে চায়, তাহলে এবার সে উত্তর পাবে। এবার এই খেলার নিয়ম ও নয়, আমরা নির্ধারণ করব। সম্রাট, আপনার কি মনে হয় না যে এই ব্রহ্মাণ্ডের দেবতা আপনাকে কোনো বার্তা দিচ্ছেন? আমি তোমাদের সমস্ত দেবতাকে সম্মান জানাই। হতে পারে আমার ব্যবহারে কোনো ত্রুটি থেকে গিয়েছিল। আমি আমার এই ব্যবহারের জন্য আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী।
আর চন্দ্রগুপ্তের উদ্দেশ্যে আমি একটা ভোজ সভার আয়োজন করতে চাই। আপনি বিশ্বাস করুন মহারাজ, যদি যবনরা অতিথি হিসেবে এখানে আসতো তাহলে প্রথমে আমি তাদের আলিঙ্গন করতাম, কিন্তু তারা এখানে আক্রমণকারী হয়ে এসেছে। তবু একজন ভারতীয় হওয়ার কারণে আমি তাদের অবশ্যই আলিঙ্গন করব, কিন্তু হারানোর জন্য, বিতাড়িত করতে আর ধ্বংস করতে। আর এখন এই খেলায় আমার আপনার সাহায্যের প্রয়োজন, কারণ খেলার এই শেষ পর্যায়ে আমি সিকান্দারকে আঘাত করতে চাই। আচার্য, আমি আমার ক্ষমতা অনুযায়ী সর্বদা আপনার পাশে আছি। তাহলে ঠিক আছে মহারাজ। আচার্য, কিন্তু এতে তো আমাদের মৃত্যু ঘটতে পারে। তার আশঙ্কা রয়েছে মহারাজ, কিন্তু বিষ খুব লঘু হবে, সময় লাগবে কাজ করতে। যে সময়ের মধ্যে আপনি নিজের স্থান বদলে নিজের জন্য একটা নতুন গল্প তৈরি করতে পারেন, এখন এ ছাড়া আর কোনো উপায় নেই মহারাজ। জ্যোতির্গময়া মৃত্যুর্মা অমৃতম গময়া। কিন্তু একটা কথা সর্বদা মনে রাখবেন, আপনি মৃত্যু ভয় ভীত হবেন না মহারাজ পুরু। আপনাকে শুধু রাষ্ট্রহিতের কথা ভাবতে হবে। নিজের মাতৃভূমির জন্য প্রাণ ত্যাগ করা বীর কখনো পরাজিত হয় না। ইতিহাসে অমর হয়ে যায়। আর আপনি আমাকে ওখানে আটকালেন কেন? তখনই সিকান্দারকে বলে দিলে এতক্ষণে চন্দ্রগুপ্ত মারা যেত। মহারাজ, আমি আপনাকে কেন আটকেছিলাম এর কারণটা আপনি বোঝবার চেষ্টা করুন। আমি এই ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছিলাম, এই চন্দ্রগুপ্ত কি আমাদের সেই চন্দ্রগুপ্ত না অন্য কেউ। যদি আমাদের সেই চন্দ্রগুপ্ত হয় তাহলে এটা নিশ্চিত চাণক্য নিশ্চয়ই এর আশেপাশেই কোথাও আছে। যতটুকু আমার জ্ঞাতে আছে, যদি সেই কথা অনুযায়ী চিন্তা করি, তাহলে চাণক্য যবনদের সাথে যুদ্ধ করবার জন্য সহায়তা চাইবার জন্য ধননন্দর কাছে অবশ্যই যাবে। মগধ, ওটা আপনার জন্মভূমি, সেই জন্য। মগধ কেন্দ্র, সেই জন্য। মগধ শক্তিশালী, সেই জন্য।
মগধ সমৃদ্ধ সেই জন্য। আমার তো মনে হচ্ছে মহারাজ, এই মৌর্য ধননন্দের শক্তি আর চাণক্যের কূটনীতির সংমিশ্রণে উৎপন্ন হয়েছে। তাই নাকি? কিন্তু আমার তো মনে হতো আচার্য চাণক্য আর ধননন্দের মধ্যে ভয়ঙ্কর শত্রুতা আছে। কি বলবো মহারাজ, আমাদের বিপথগামী করবার জন্য চাণক্য এই কথাটা প্রচার করেছে। মহারাজ, এটা রাজনীতি মহারাজ, রাজনীতি। আর রাজনীতিতে সবকিছুই সম্ভব। তার মানে আপনি বলতে চাইছেন যে চন্দ্রগুপ্তই মৌর্য? হ্যাঁ মহারাজ, এই মৌর্যর পেছনে নিশ্চয়ই চাণক্যর হাত রয়েছে। ভেবে দেখুন মহারাজ, যদি আমরা এই ধাঁধাটা বুঝে নিতে পারি, তাহলে মহান সিকান্দার আমাদের না জানি কি পুরস্কার দেবেন। তাহলে চলুন না, চলুন মহারাজ, খোঁজ নেওয়া যাক। আমি জানতাম আমায় খুঁজবে। সেজন্যই এখানে অপেক্ষা করছিলাম। মহারাজ অম্বিক, আভেশে এসে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমি এই জবনদের সর্বশ্রেষ্ঠ যোদ্ধাকে পরাজিত করে সবার সামনে মেরেছি। এরপরেও যদি আপনার আমার সঙ্গে সংঘর্ষের ইচ্ছা থাকে, তবে আপনার সুবিধার্থে আমি বলে রাখি যে আচার্য সুখদেব ঠিকই ভাবছেন, আমি হলাম মৌর্য।